আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি কিউট রোমান্টিক দুষ্টু মিষ্টি একটি স্কুল লাভ স্টোরি ড্রামা। তো এই ড্রামাটিতে আমরা দেখতে চলেছি যে একটি মেয়ে যেখানে তার ক্রাশকে স্কুল জীবনে খুবই পছন্দ করত, তাই সে তার মনের কথা তার ক্রাশকে বলার জন্য সে 17 বছর অতীতে চলে আসে, মানে সে তার স্কুল জীবনে চলে আসে। এরপর সে যখন তার স্কুল জীবন থেকে ফিরতে চায় তখন সে আর স্কুল জীবন থেকে সে বর্তমানে আর ফিরতে পারে না। এরপর সে বর্তমানে ফেরার জন্য সে তার ক্রাশের সাথে কি কি করতে থাকে এটাই আমরা এই ড্রামাটিতে আজ দেখতে চলেছি। ড্রামার শুরুতে আমরা শিয়া নামে একটি মেয়েকে আমরা দেখতে পাই। শিয়া এবং তার বান্ধবী কথাবার্তা বলছিল। তখন তার বান্ধবী তাকে বলছিল যে আগামীকাল আমাদের স্কুলে একটি গেট টুগেদার পার্টি অনুষ্ঠিত হবে এবং সেই পার্টিতে আমাদের হাই স্কুলের সমস্ত ফ্রেন্ডরা আসবে, আর সেখানে সুয়ংও আসবে। আর আমি জানি যে তুমি হাই স্কুল থেকে সুয়ংকে অনেক পছন্দ করো, কিন্তু তুমি তোমার মনের কথা তাকে আজ পর্যন্ত বলতে পারোনি। তাই এটাই শেষ সুযোগ, আগামীকাল তুমি তোমার মনের কথা সুয়ংকে তুমি বলে দিও। এরপরে সে আসে বাড়িতে এসে সে তার একটি ক্যামেরা এসে তার হাই স্কুল জীবনের কিছু ভিডিও দেখছিল, আর এই ক্যামেরাটা দিয়ে সে সুয়ংয়ের সে অনেক লুকিয়ে লুকিয়ে সে ভিডিও করেছিল। এরপরের দিন সে একটি সাদা ড্রেস পরে সে পার্টিতে আসে এবং সেখানে সে দেখে যে সেখানকার ওয়েটাররাও সাদা ড্রেস পরেছে। এটা দেখে সে অনেক লজ্জা বোধ করে, তাই সে ওয়াশরুমে সে তার সাদা ড্রেসটা সে চেঞ্জ করতে যায় এবং সেখানে কিছু মেয়ে বলা বলি করছিল যে আমাদের হাই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছিল সুয়ং এবং সে নাকি আজ এই পার্টিতে ম্যাঙ্গিজ নামে একটি মেয়েকে সে প্রপোজ করতে চলেছে। সিয়া তার ক্রাশের সম্পর্কে এই সমস্ত কথা শুনে সে খুবই কষ্ট পায় এবং সে সুয়ংয়ের জন্য যে গিফটটা এনেছিল সেই গিফটটা নিয়ে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখনই তার একটি ফ্রেন্ড তাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ, এখনো তো পার্টি শুরুই হয়নি। আর তখন সিয়া দেখে যে সুয়ংও সেখানে এসছে এবং এটা দেখে সে খুব নার্ভাস ফিল করে। এরপর তার বন্ধু সিয়ার হাত থেকে সে গিফটটা নিয়ে নেয় এবং সেখানে দেখে যে সেখানে একটি ক্যামেরা রয়েছে এবং সে তাকে বলে যে এই ক্যামেরাটা দিয়ে তো তুমি আমাদের হাই স্কুল জীবনে সবার ছবি তুলতে। এটা বলে সেই ক্যামেরাটা সে ওপেন করতে চায়, কিন্তু সিয়া সে চাইছিল না যে সে তার ক্যামেরাটা ওপেন করুক, কারণ সেই ক্যামেরার মধ্যে শুধুমাত্র সুয়ংয়ের ছবি এবং সুয়ংয়ের ভিডিও সে লুকিয়ে লুকিয়ে রেকর্ড করেছিল। এরপর তার বন্ধু যখন ক্যামেরাটা ওপেন করে তখন সিয়া সে পা পিছলে পড়ে যায় এবং সে নিজেকে 17 বছর অতীতে, মানে সে তার হাই স্কুল জীবনে সে দেখতে পায় এবং সে ভাবে যে সে হয়তো স্বপ্ন দেখছে এবং সে দেখে যে তার পাশে তার ক্রাশ মানে সুয়ং সে রয়েছে। তাই সে সুয়ংয়ের গালে একটি সে কিস করে এবং এটা দেখে সুয়ং সে একদম অবাক হয়ে যায় এবং পাশে থাকা সমস্ত স্টুডেন্টরা হাসাহাসি করছিল। আর এই জিনিসটাই টিচার সে দেখতে পায় এবং তাদের দুজনকে বলে যে স্কুলে এই সমস্ত করার জায়গা না, এই বলে তাদের দুজনকে অনেক বকা দিচ্ছিল। আর সিয়া সে মনে মনে ভাবছিল যে আমি স্বপ্ন দেখছি আর আমার স্বপ্নতেই টিচার আমাদেরকে বকছি, এটা আমি কেন সহ্য করব। এই ভেবে সে স্কুলের জানলা দিয়ে সে লাফ মারে এবং সে ভাবতে থাকে যে এবার হয়তো তার ঘুমটা ভেঙে যাবে। কিন্তু এরপরে সে নিজেকে স্কুলের চেক আপ রুমে দেখতে পায় এবং সে ভাবতে থাকে যে তার মানে সে স্বপ্ন দেখছে না, সে 17 বছর অতীতে চলে এসেছে এবং এটা ভেবে সে অনেক টেনশনে ছিল। আর তখনই সেখানে সুয়ং চলে আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে একটু আগে তুমি কি করছিলে এটা। তখন সে তাকে বলে যে কিছু না, তুমি এসব ভুলে যাও, আর সরি তোমাকে আমি সবার সঙ্গে কিস করেছি। তখন সুয়ং সেটাকে আর কিছুই বলে না। এরপর তারা সন্ধ্যাবেলা একসঙ্গে বাড়ি ফিরছিল। তখন সে ভাবছিল যে সে অতীত জীবন থেকে সে তার ভবিষ্যৎ জীবনে সে কি করে যাবে। তখন তার ওই ক্যামেরাটার কথা মনে পড়ে যেটার মাধ্যমে সে ভবিষ্যৎ জীবন থেকে সে অতীতে এসেছিল। ওই ক্যামেরাটা এখন তার বাড়িতেই আছে, তাই সে দৌড়ে তার বাড়ি যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যাওয়ার আগে সে সুয়ংকে বলে যে তুমি ভালো থেকো আর তোমার সবসময় খেয়াল রেখো। এটা বলে সে দৌড়ে সে বাড়িতে চলে আসে এবং সে দেখে যে সে বাড়িতে না এসে সে পুনরায় আবার সে স্কুলে চলে এসেছে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। এরপর থেকে দেখা যায় যে সিয়া সে যতবারই সে সুয়ংয়ের থেকে সে দূরে যাওয়ার চেষ্টা করে ততবারই তার টাইম পাল্টে যায় এবং সে আবার ঘুরে ফিরে সে সুয়ংয়ের কাছেই সে চলে আসে। এটা দেখে সে বুঝতে পারে যে সে যদি সুয়ংয়ের থেকে দূরে চলে যায়, মানে সে যদি তার কাছাকাছি না থাকে, তাহলে তার টাইমটা অটোমেটিক পাল্টে যাচ্ছে এবং সে পুনরায় সে আবার সেই টাইমেই সে চলে আসছে। এটা দেখে সে ভাবতে থাকে যে যে করে হোক
তাকে তার বাড়িতে তাকে পৌঁছাতে হবে, কারণ বাড়িতেই সেই ক্যামেরাটা রয়েছে যেটার মাধ্যমে সে সে বর্তমান থেকে সে অতীতে চলে এসেছে। আর এখন যদি সেই ক্যামেরার কাছে সে পৌঁছাতে পারে তাহলে সে হয়তো অতীত থেকে আবার সে বর্তমানে যেতে পারবে। তাই সে সুয়ংয়ের কাছে আসে এবং তাকে বলে যে সে তার সাথে গ্রুপ স্টাডি করতে চায়। এই বলে সে সুয়ংকে সে তার বাড়িতে নিয়ে আসে এবং সে তার বাড়িতে এসে সে ওই ক্যামেরাটা সে ওপেন করে এবং সে ভাবে যে এবার হয়তো সে তার বর্তমান লাইফে সে ফিরে যাবে, কিন্তু সে দেখে যে সে বর্তমানে ফিরে যায়নি, সে সেখানেই রয়েছে। তখন সুয়ং সে বিরক্ত হয়ে সে তার কাছে আসে এবং তাকে বলে যে আমি চলে যাচ্ছি। এটা বলে সুয়ং সে সেখান থেকে চলে যায়। আর তখনই সিয়ার টাইমটা আবারও পুনরায় চেঞ্জ হয়ে যায় এবং সে নিজেকে স্কুলে দেখতে পায়। আর তখন সে সুয়ংকে দেখে সে মনে মনে বলতে থাকে যে যে করেই হোক আমি তোমাকে আমার প্রেমের জালে ফাঁসাবো এবং তোমার সাথে থেকেই আমি আমার পুনরায় ভবিষ্যৎ জীবনে ফিরে যাব। তাই এরপরে স্কুল ছুটি হলে সিয়া সে সুয়ংকে বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? তখন সিয়াং সে তাকে বলে যে তোমার হয়তো মাথা খারাপ হয়ে গেছে, তোমার ডাক্তার দেখানো উচিত। এই বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু সিয়া সে তার পেছন ছাড়ে না। তখন সুয়ং সে তাকে বলে যে তুমি আমার পিছু কেন করছো? তখন সিয়া সে তাকে বলে যে আসলে সত্যি কথা বলতে আমি ভবিষ্যৎ থেকে এসেছি এবং আমার বয়স এখন 27 বছর। আর তুমি যখনই আমার থেকে দূরে সরে চলে যাও তখনই আমার সময়টা পরিবর্তন হয়ে যায়। তাই আমি তোমার সঙ্গে থেকে আমি পুনরায় আবার আমার ভবিষ্যতে যেতে চাই। এটা শুনে সুয়ং সে তাকে বলে যে তোমার হয়তো রাতে ঘুম হয়নি, তাই তুমি এই সমস্ত উল্টোপাল্টা বকছো। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে সে সিয়াকে সে ইগনোর করতে থাকে। তখন সিয়া সে মনে মনে ভাবতে থাকে যে ও এত কঠিন মনের মানুষ, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি ওর উপরে কখনো ক্র্যাশ খেতাম না। এরপর আমরা সিয়ংকে ওয়াশরুমে দেখতে পাই এবং তার হাতে অনেকগুলো আঘাতের চিহ্নও দেখতে পাই। এরপর দিন সিয়া সে লক্ষ্য করে যে সিয়ংয়ের ঘাড়ে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। তা সে তাকে টিফিন পিরিয়ডে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে? তখন সিয়ং সে তাকে বলে যে কই কিছু না তো। তখন সে তাকে বলে যে তাহলে এই আঘাতের চিহ্ন কি করে আসলো? তখন সে তাকে বলে যে ফুটবল খেলতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন সিয়া সে বুঝতে পারে যে সিয়ং সে তার থেকে হয়তো কিছু একটা লুকাচ্ছে। এরপরে সন্ধ্যাবেলা স্কুল শেষে সিয়া সিয়ংয়ের সাথে কথা বলতে বলতে সে তাদের বাড়িতে চলে আসে। তখন সিয়ংয়ের বাবা তাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসে। তখন সিয়া সে তার ক্যামেরাটা ওপেন করে সে তাদের সাথে সে খাবার খেতে বসে পড়ে এবং তারা সবাই একসঙ্গে অনেক মজা করে খাবার খেতে থাকে। এরপরে খাবার শেষ হলে সিয়া সে সেখান থেকে চলে আসে এবং সে মাঝ রাস্তায় সে তার মনে পড়ে যে সে তার ক্যামেরাটা তো সে সিয়ংদের সে বাড়িতে রেখে এসেছে। তাই সে আবার দৌড়ে সে সিয়ংদের বাড়িতে চলে আসে তার ক্যামেরাটা সে আনার জন্য। তখন সিয়ংয়ের বাবা তাকে তার ক্যামেরাটা দিয়ে দেয়। এরপর সে যখন চলে আসতে নেয় তখন সে তার ক্যামেরাটা সে দেখতে পায় যে সিয়ংয়ের বাবা সে সিয়ংয়ের উপর সে অনেক অত্যাচার করছে। এটা দেখে সে দৌড়ে সে সিয়ংয়ের কাছে সে চলে আসে। তখন সিয়ং সে তাকে বলে যে আমার বাবা আমাকে এবং আমার মাকে প্রতিদিনই এমন মারধর করে এবং এটা আমরা সে ছোটবেলা থেকে সহ্য করে আসছি। এটা শুনে সিয়া সে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং সিয়ানের জন্য তার খুবই কষ্ট হয়। এর পরের দিন সিয়ংয়ের মা সিয়ংয়ের বাবাকে ডিভোর্স দেয়। আসলে গতকাল সিয়া সে সিয়ংকে বলেছিল যে যেই মানুষটা তোমাদেরকে ভালোবাসে না, যেই মানুষটা তোমাদেরকে সম্মান করে না, তাদের সাথে তোমার না থাকাই ভালো। আর তাদের সাথে তুমি যদি থাকো তাহলে তোমাদেরকে সে মেরে ফেলবে। কিন্তু তোমাকে তোমার মার জন্য বাঁচতে হবে। তুমি এবং তোমার মা অনেক ভালো একটা লাইফ ডিজার্ভ করো। সিয়ার এই সমস্ত কথাবার্তা শুনে সিয়ং সে মোটিভেট হয়। তাই সিয়ংয়ের মা সে এত বড় একটা সিদ্ধান্ত সে নিতে পেরেছে। এরপর থেকে সিয়ং এবং সিয়া তারা দুজন একসঙ্গে অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে এবং তাদের দুজনকে একসঙ্গে দেখে স্কুলের অনেকেই অনেক জেলাস ফিল করতে থাকে। এরপরের দিন সিয়া সে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন কয়েকজন মেয়ে মিলে তাকে বুলি করার চেষ্টা করে। তখন সিয়া সে তাদেরকে বলে যে তোমরা জানো আমি কে? তখন তারা বলে তুমি কে? তখন সে বলে যে আমি লিনের গার্লফ্রেন্ড। এটা শুনে তাকে সবাই ভয় পেয়ে ছেড়ে দেয় এবং তাকে বলে যে প্লিজ তুমি তাকে কিছু বলো না। আসলে লিন সে ছিল তাদের স্কুলের সবচেয়ে বড় বুলিং গ্যাংয়ের লিডার এবং তাকে দেখে স্কুলের সবাই একদম ভয় পেত। এরপরের দিন স্কুলে দুজন ছেলে এসে সিয়াকে লিনের কাছে নিয়ে যায়।
তখন লিন সে তাকে বলে যে আমি তো জানতামই না স্কুলে আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে। তখন সিয়া সে তাকে বলে যে সেদিন আমি তাদের হাত থেকে বাঁচার জন্য এই মিথ্যে কথাটা বলেছিলাম। কিন্তু লিন সে এই সমস্ত কথা মানে না এবং সে উল্টে সে তার প্রেমে পড়ে যায়। আর তখনই সেখানে সুয়ং চলে আসে এবং সিয়াকে নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। আর তখন লিন সে সিয়াকে বলে যে আমাদের দুজনের আবারও দেখা হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা লিন সে তার মনের কথা বলার জন্য সে সিয়াদের বাড়ির সামনে আসে, কিন্তু সে সিয়ার সামনে সে তার মনের কথা সে বলতে পারে না। তখন সে সিয়ার ফেভারিট জুস দিয়ে সে সেখান থেকে চলে যায়। আর এই জিনিসটা সিয়াং সে উপর থেকে সে দেখতে পায় এবং সে মনে মনে সে খুবই জেলাস ফিল করে। এর পরের দিন স্কুলে লিন সে সিয়ার সঙ্গে সে কথা বলছিল এবং সে ভাবছিল যে আজ সে তার মনের কথা তাকে বলবে। তাই সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সিয়াংকে পছন্দ করো? তখন সিয়া সে তাকে বলে যে হ্যাঁ, আমি তাকে খুব পছন্দ করি। এটা শুনে লিন সে আর তাকে কিছু বলে না এবং তার মনটা ভেঙে যায়। এরপরে সেখানে সুয়ং চলে আসে এবং সে সিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে তাকে বলে যে আমি এটা বিশ্বাস করি না যে তুমি ভবিষ্যৎ থেকে এসছো, কিন্তু তুমি যদি সত্যি ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে তোমাকে আমি ভবিষ্যতে পাঠাতে সাহায্য করব। সুয়ং সে যখন ভাবে যে সিয়া সে তাকে ছেড়ে ভবিষ্যতে চলে যাবে, এটা ভেবে তার খুবই কষ্ট হয়, কিন্তু সে তাকে বুঝতে দেয় না। আসলে এখন সিয়াকে এখন আস্তে আস্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। এরপর একদিন স্কুলে অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানে সিয়া এবং সবাই অনেক বেশি আনন্দ করছিল এবং সেখানে সিয়া সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সুয়ং সে তাকে ডক্টরের কাছে নিয়ে আসে। তখন ডক্টর সে তাকে বলে যে তার তো কিছুই হয়নি, তবু সে অজ্ঞান হয়ে কেন পড়ে গেল। এটা শুনে সুয়ং সে বুঝতে পারে যে সিয়ার হাতে আর বেশি সময় নেই, তাকে খুব দ্রুতই ভবিষ্যতে ফিরতে হবে। তাই সে তাকে বলে যে তোমাকে খুব দ্রুতই ভবিষ্যতে ফিরতে হবে, না হলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তখন সিয়া সে তাকে বলে যে সে এখনই ভবিষ্যতে ফিরতে চায় না, সে তার সাথে আরো কিছু সময় কাটাতে চায়। এরপর রাতের বেলা সুয়ং সে দেখে যে সিয়ার অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। তাই সে তাকে বলে যে তোমাকে খুব দ্রুতই ভবিষ্যতে চলে যেতে হবে। তখন সিয়া সে তাকে বলে যে আমি ভবিষ্যতে যাওয়ার আগে শেষবারের মতন তোমার সাথে কিছু সুন্দর সময় কাটাতে চাই। এর পরের দিন সিয়াকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরতে আসে এবং সেখানে এসে সিয়া খুবই খুশি ছিল। এর কিছুক্ষণ পরে সুয়ং সে লক্ষ্য করে যে সিয়ার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। এটা দেখে সে বুঝতে পারে যে সিয়া সে যদি এখনই ভবিষ্যতে না ফেরে তাহলে হয়তো এখন তার মৃত্যু হতে পারে। তাই সে তার ব্যাগ থেকে সেই ক্যামেরাটা বের করে এবং সেই ক্যামেরায় একটি ক্যাসেট দিয়ে সে ভিডিও করতে থাকে এবং তখন সিয়া সে বলতে থাকে যে আমি এখনই ভবিষ্যতে ফিরতে চাই না, কারণ আমি তোমার সাথে আরো সময় কাটাতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন সিয়ং সেও তাকে বলে যে আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে এখন ভবিষ্যতে ফিরতে হবে, আর আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে ভবিষ্যতে ঠিক খুঁজে বের করব। আর তখনই আমরা দেখতে পারি যে সিয়ার ঘুম ভাঙে এবং সে দেখতে পায় যে সে ভবিষ্যতে চলে এসেছে আর আগামীকাল গেট টুগেদার পার্টি অনুষ্ঠিত হবে। তখন সিয়া সে মনে মনে ভাবতে থাকে যে এসব কি সত্যি ছিল নাকি আমি স্বপ্ন দেখেছিলাম। এর পরের দিন সে পার্টিতে এসে দেখে যে ওয়েটারের ড্রেস এবং তার ড্রেস একই। তখন সে মনে মনে ভাবতে থাকে যে তাহলে কি এ সমস্ত সত্যি নাকি স্বপ্ন। এরপরে সে সবার কাছে সুইংয়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউ সুইংয়ের কথা বলতে পারে না। এটা শুনে সে খুবই কষ্ট পেয়ে সেই সমুদ্রের পাড়ে চলে আসে, যেখানে কিনা অতীতে সুইংয়ের সাথে শেষবারের মতন দেখা করেছিল এবং সেখানে সুইংয়ের কথা ভেবে সে খুবই কষ্ট পায় এবং সে কান্না করতে থাকে। আর তখনই সেখানে সুয়ং চলে আসে এবং সে তাকে বলে যে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ভবিষ্যতে ঠিক খুঁজে বের করব, আর আমি তোমাকে খুঁজে বের করেছি, আর এখন আমি তোমাকে আর হারাতে দেব না। এই বলে সে তার কাছে আসে এবং সে তাকে কিস করে। এতে সিয়া সে খুবই খুশি হয়ে যায় আর এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।